কল্পনা করুন আপনি এমন এক গ্রহে আছেন যেখানে সূর্য শুধু একবার নয়, দুইবার নয়, তিনবার ওঠে। কখনো আকাশে 3টি ছায়া নাচে, আবার কখনো এমন অন্ধকার নেমে আসে যেন সময় নিজেই থেমে গেছে। আসলে এটা কোনো কল্পনা নয়, এটা হলো 3 বডি সিস্টেম, যেটা অত্যন্ত বিপজ্জনক এবং রহস্যময় একটি দুনিয়া। যারা এখানে বসবাস করে তারা কখনোই এটা জানতে পারবে না যে পরের দিনে সকাল হবে কিনা, আবহাওয়া কেমন হবে, বা তাদের অস্তিত্ব কালকে থাকবে কিনা। কিন্তু এটা তো কিছুই নয়। এর চেয়েও বিপজ্জনক এবং ভীতিকর ব্যাপার হলো যে তাদের গ্রহের এই আনস্টেবিলিটির সম্পর্কে হয়তো কখনোই তারা বুঝতেই পারবে না। তারা যতই উন্নত হোক না কেন, নিজেদের গ্রহকে তারা বাঁচাতে পারবে না। আমাদের বর্তমান পদার্থবিজ্ঞানও তাদের এই সমস্যার সমাধানের ক্ষেত্রে হিমশিম খেয়ে যায়। আজ পর্যন্ত বড় যে কোনো বিজ্ঞানী, সে নিউটনই হোক অথবা আইনস্টাইন, এর কোনো সমাধান দিতে পারেনি। তাহলে আসলে কি এই 3 বডি প্রবলেম? সত্যি কি এর কারণে একটি সভ্যতা ধ্বংস হতে পারে? এবং আমরাও কি কোনো 3 বডি সংকটের দিকে এগোচ্ছি? ভবিষ্যতে কি আমাদের সৌরজগতেও এমন কোনো অস্থিরতা দেখা দেবে এবং আমাদেরকে এটি ছেড়ে কি অন্য কোথাও পালাতে হবে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মহাবিশ্বের সবথেকে জটিল, সবথেকে রহস্যময় এবং সবথেকে বিপজ্জনক আনস্টেবিলিটির গভীরে প্রবেশ করব, যেখানে মাধ্যাকর্ষণের নিয়ম হেরে যায়। তাই বন্ধুরা, ভিডিওটিকে দেখুন এবং আমার সাথে শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভিডিওটি আমার সাধারণ ভিডিওর তুলনাতে বেশ আকর্ষণীয় ও গভীর হতে চলেছে। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে আসুন শুরু করছি। 3 বডি সিস্টেম একটি পরিচিত নাম। আমাদের মহাবিশ্বে বেশিরভাগ বস্তুই কোনো না কোনো বড় বস্তুকে প্রদক্ষিণ করছে। যেমন আমাদের চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে, পৃথিবী আবার সূর্যকে প্রদক্ষিণ করছে, এবং এত বিশাল হওয়া সত্ত্বেও সূর্য গ্যালাক্সির কেন্দ্রের প্রদক্ষিণ করছে, যেখানে একটি বিশাল ব্ল্যাক হোল রয়েছে। যখন একটি বস্তু অন্য একটি বস্তুকে প্রদক্ষিণ করে তখন তাকে বৈজ্ঞানিক ভাষায় 2 বডি সিস্টেম বলা হয়। আর এটার উদাহরণ আমরা মহাবিশ্বে সর্বত্রই পেয়ে থাকি। কিন্তু যদি এই দুটি বস্তুর মধ্যে হঠাৎ করে তৃতীয় কোনো বস্তু এসে পড়ে, তাহলে সবকিছু গোলমাল হয়ে যায়। এই তৃতীয় বস্তুটি বাকিদের কক্ষপথকে প্রভাবিত করে এবং পুরো সিস্টেমই ধীরে ধীরে বিগড়ে যেতে শুরু করে। এমন বিপজ্জনক ও অনিশ্চিত সিস্টেমকে 3 বডি সিস্টেম বলা হয়। আসুন এটাকে আরো ভালোভাবে জানি। যেমন ছোটবেলায় আমরা পড়েছি চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে এবং পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে। কিন্তু কি হবে যদি আমি বলি এটা সম্পূর্ণ সঠিক নয়? সাধারণত জিনিসগুলো আমাদেরকে এমনভাবে শেখানো হতো যাতে সেগুলোকে আমরা ভালোভাবে বুঝতে পারি এবং মনে রাখতে পারি, কিন্তু অনেক সময় সেগুলো বাস্তব থেকে অনেকটাই দূরে থাকে। একটি 2 বডি সিস্টেমে বস্তুগুলো একে অপরের নয়, বরং একটি সাধারণ ভরকে প্রদক্ষিণ করে, যাকে পেরিসেন্টার বলা হয়। উদাহরণস্বরূপ, পৃথিবী এবং চাঁদের মধ্যে ভরকেন্দ্র পৃথিবীর বাইরে থাকে, এবং এই কারণেই বাইরে থেকে দেখলে আমাদের মনে হয় যেন চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে, কিন্তু আসলে এই দুটি পৃথিবীর ভেতরে থাকা একটি সাধারণ বিন্দুকে প্রদক্ষিণ করছে। পৃথিবী ও সূর্যের মধ্যেও প্রায় একই জিনিস দেখা যায়। বাইরে থেকে দেখলে মনে হয় পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, কিন্তু আসলে এই দুটি একটি সাধারণ কেন্দ্রকে প্রদক্ষিণ করছে, যা পেরিসেন্টার। জিনিসগুলি আরো আকর্ষণীয় হয় যখন 2 বডি সিস্টেমে থাকা দুটি বস্তুর ভর বেশি বেশি হয়। উদাহরণস্বরূপ, বৃহস্পতি আমাদের সৌরজগতের সবথেকে বড় গ্রহ এবং এর ভর আমাদের পৃথিবীর থেকেও প্রায় 318 গুণ বেশি। এই কারণেই এর এবং সূর্যের পেরিসেন্টার সূর্যের ভেতরে নয়, বরং সামান্য বাইরে থাকে। এর মানে হলো বৃহস্পতির সাথে সূর্য সেই বিন্দুকে প্রদক্ষিণ করে, যার কারণেই এটি নিজের অবস্থানে দোদুল্যমান। শুধু বৃহস্পতি নয়, সৌরজগতের প্রতিটি গ্রহই এই পেরিসেন্ট ধারণাকে অনুসরণ করে। আকর্ষণীয় বিষয় হলো এই গ্রহগুলোর মহাকর্ষীয় প্রভাব শুধু সূর্যের উপরে নয়, সৌরজগতের অন্য গ্রহের ওপরেও পড়ে। এর সহজ অর্থ হলো বৃহস্পতি সূর্যের সাথে আমাদের পৃথিবীর ওপরেও মহাকর্ষীয় শক্তি প্রয়োগ করে, যার ফলে এর কক্ষপথে কিছুটা পার্থক্য দেখা যায়। সাধারণত এমন হলে যে কোনো সৌরজগতের ভারসাম্য নষ্ট হতে পারে, কিন্তু বিজ্ঞানীরা জানান যে সৌরজগতের সাথে এমনটা হবে না। আসলে সূর্যের ভর বৃহস্পতির তুলনাতে প্রায় 1000 গুণ বেশি, যার কারণে এর মহাকর্ষীয় প্রভাবও খুব শক্তিশালী। যদিও বৃহস্পতি তার মহাকর্ষীয় প্রভাব দিয়ে পৃথিবীর কক্ষপথকে কিছুটা উত্থান পতন ঘটাতে পারে, তবে এটি কখনোই কক্ষপথকে অস্থিতিশীল করতে পারবে না। বিলিয়ন বছর ধরে আমাদের সৌরজগৎ এইভাবেই কাজ করছে, যার কারণে সমস্ত জিনিস একে অপরের সাথে ভারসাম্য রেখে চলে আসছে। যদি এই সমস্ত মহাকাশীয় বস্তুগুলো নিজেদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে না পারত,
তাহলে সৌরজগতের সৃষ্টি হয়তো কখনো হতো না। এটি থ্রি বডি সিস্টেমের একটি খুবই মৌলিক উদাহরণ, যেখানে সমস্ত জিনিস খুব আরামে একে অপরকে প্রদক্ষিণ করছে। যদি আমরা এক ধাপ এগিয়ে যাই, তাহলে মহাবিশ্বে আমরা থ্রি বডি সিস্টেমের অন্যতম উদাহরণও খুঁজে পেতে পারি। এগুলো কেবল আমাদের সৌরজগতের থেকে একটু বেশি জটিল নয়, বরং এদের ভবিষ্যতের ফলও অনুমান করা খুবই কঠিন, যা থ্রি বডি সিস্টেমের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আকর্ষণীয় বিষয় হলো, এই থ্রি বডি সিস্টেমকে দেখার জন্য আমাদের মহাবিশ্বের কোনো দূরবর্তী কোণে তাকাতে হবে না, বরং আমাদের পাশেই এর একটি খুবই চমৎকার উদাহরণ রয়েছে। আমরা কথা বলছি আলফা সেন্টারি স্টার সিস্টেমের। পৃথিবীর থেকে প্রায় 4 আলোকবর্ষ দূরে এমন একটি সৌরজগৎ রয়েছে, যেখানে একটি বা দুটি নয়, বরং 3টি তারা আছে। এদের মধ্যে 2টি তারার নাম আলফা সেন্টারি এ এবং আলফা সেন্টারি বি, আর তৃতীয় তারাটি প্রক্সিমা সেন্টারি নামে পরিচিত। যদি আপনি না জানেন, তাহলে বলে রাখি যে প্রক্সিমা সেন্টারি আমাদের সৌরজগতের সবথেকে কাছের তারা এবং এর গড় দূরত্ব 4.24 আলোকবর্ষ, অর্থাৎ 41 ট্রিলিয়ন কিলোমিটার। এই স্টার সিস্টেমটি মহাবিশ্বে খুঁজে পাওয়া সবথেকে কাছের থ্রি বডি সিস্টেম, এবং আকর্ষণীয় বিষয় হলো আমরা এটি বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করছি। বিজ্ঞানীরা জানান যে এই স্টার সিস্টেমে 3টি তারাই বেশ স্থিতিশীল, যা খুবই আশ্চর্যের বিষয়। এর সবথেকে আকর্ষণীয় বিষয় হলো যে আলফা সেন্টারি এ এবং বি সূর্যের সাথে বেশ সাদৃশ্যপূর্ণ। এদের বয়স, গঠন, জীবনকাল, এমনকি উজ্জ্বলতা ও তাপমাত্রা একে অপরের প্রায় সমান। এই দুটি তারা একে অপরের সাথে বাইনারি সম্পর্কে আছে, অর্থাৎ এরা একে অপরকে প্রদক্ষিণ করে। আর এই স্টার সিস্টেমের তৃতীয় তারা অর্থাৎ প্রক্সিমা সেন্টারি এই বাইনারি সিস্টেমকে প্রদক্ষিণ করে। সাধারণত একটি থ্রি বডি সিস্টেম খুবই অস্থিতিশীল হয়। এতে সামান্যতম পরিবর্তন হলেও জিনিসগুলি বিশৃঙ্খলাতে রূপান্তরিত হতে শুরু করে। যদি আপনি না জানেন, তাহলে বলে রাখি যে মহাকর্ষীয় সিস্টেমে বিশৃঙ্খলা বলতে এমন একটি এলোমেলো ঘটনাকে বোঝানো হয় যা খুবই ছোট্ট কারণে ঘটে। একটি থ্রি বডি সিস্টেমে সামান্যতম পরিবর্তন করলেও আমরা এত বড় চূড়ান্ত পরিবর্তন দেখতে পাই যে সেগুলোকে অনুমান করাও অসম্ভব। এটাকে আপনি বাটারফ্লাই ইফেক্টের সাথে তুলনা করতে পারেন, যার অনুসারে একটি প্রজাপতির ডানা ঝাপটানোর কারণে একটি বিশাল ঝড়ের সৃষ্টি হতে পারে। এটি শুনতে যদিও খুব অদ্ভুত এবং অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু এর উদাহরণ আমাদের চারপাশে আমরা দেখতে পাই। এছাড়াও বিশৃঙ্খল সিস্টেমকে গণিতের মাধ্যমে অনেকবার পর্যবেক্ষণ করা হয়েছে। বিজ্ঞানীরা জানান যে সাধারণত থ্রি বডি সিস্টেমের মতো আলফা সেন্টারি স্টার সিস্টেম এত বিশৃঙ্খলপূর্ণ নয়। এই সিস্টেমটির 3টি তারাই একে অপরের সাথে খুবই স্থিতিশীল এবং শান্তভাবে একে অপরকে প্রদক্ষিণ করছে। এখন হয়তো আপনার মনে এই প্রশ্ন আসতে পারে যে এই 3টি তারাই কিভাবে একটি স্থিতিশীল কক্ষপথে থেকে একে অপরকে প্রদক্ষিণ করতে পারে। আসলে এর উত্তর প্রক্সিমা সেন্টারির কক্ষপথে লুকিয়ে আছে। প্রক্সিমা সেন্টারি একটি খুব ছোট্ট তারা। তার ভর সূর্যের ভরের প্রায় 10 গুণ কম। ভর কম হওয়ার কারণে এর তাপমাত্রা ও উজ্জ্বলতাও বেশ কম, এবং এটিকে রাতের আকাশে টেলিস্কোপ ছাড়া দেখা প্রায় অসম্ভব। আমরা মহাকাশে অনেক তারা টেলিস্কোপ ছাড়া দেখতে পাই না, কিন্তু প্রক্সিমা সেন্টারি আমাদের সবথেকে কাছের তারা হওয়া সত্ত্বেও এটি আকাশে অদৃশ্য থাকে। বিজ্ঞানীদের মতে প্রক্সিমা সেন্টারি আলফা সেন্টারি স্টার সিস্টেমে নয়, বরং অন্য কোথাও এটি তৈরি হয়েছে। এটার সম্ভাবনা খুবই বেশি। নিজের সৌরজগৎ থেকে বেরিয়ে আসার পর এটি আলফা সেন্টারি স্টার সিস্টেমের মহাকর্ষীয় প্রভাবে আটকে পড়েছিল, এবং তখন থেকে এটি প্রদক্ষিণ করছে। যেমনটি আমি আপনাকে আগেই বলেছি, সাধারণত থ্রি বডি সিস্টেমগুলো খুবই বিশৃঙ্খলপূর্ণ হয়, কিন্তু আলফা সেন্টারির সাথে এমনটা নয়। আর এমনটা হওয়ার কারণ হলো এই সিস্টেমে প্রক্সিমা সেন্টারির মহাকর্ষীয় প্রভাব খুব কম, অথবা বলা যেতে পারে প্রায় নগণ্য। এই তারাটি এই সিস্টেমের প্রধান তারাগুলোকে প্রায় 15,000 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের দূরত্ব থেকে প্রদক্ষিণ করে। এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট অর্থাৎ AU সূর্য আর পৃথিবীর গড় দূরত্বের সমান। এমন পরিস্থিতিতে আপনি অনুমান করতে পারেন যে প্রক্সিমার কক্ষপথ কতটা বিশাল হবে। একটি তুলনার জন্য আপনাকে বলে রাখি, এই দুটি আলফা তারা নিজেদের মধ্যে প্রায় 23 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের দূরত্ব বজায় রাখে, যা একটি স্থিতিশীল কক্ষপথ বজায় রাখার জন্য যথেষ্ট। এই তারাগুলো যদি একে অপরের থেকে আরও কিছুটা কাছে থাকতো, তাহলে হয়তো এই সিস্টেমটি অনেক আগেই ধ্বংস হয়ে যেত। এমনটা হওয়ার কারণ হলো এই দুটি তারার মধ্যাকর্ষণ শক্তি একে অপরের পদার্থকে নিজেদের দিকে টানতে শুরু করত, যার ফলে
পুরো স্টার সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে যেত এবং শেষ পর্যন্ত শুধু একটি তারাই বেঁচে থাকত। বাইনারি সিস্টেমে একটি তারা অন্য তারাকে ধীরে ধীরে খেতে শুরু করে। এই প্রক্রিয়া ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না সেই তারার সমস্ত পদার্থ বড় তারাটিতে স্থানান্তরিত হয়। যাই হোক, আলফা সেন্টুরি স্টার সিস্টেমের মধ্যে এখনো পর্যন্ত এমন কোনো ঘটনা দেখা যায়নি যা থেকে বলা যায় যে এই দুটি তারাই বেশ স্থিতিশীল। বিজ্ঞানীরা জানান যে এই পুরো সিস্টেমের ভারসাম্য বজায় রাখতে প্রক্সিমাও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলফা স্টার থেকে দূরে থাকার কারণে এই মহাকর্ষীয় প্রভাব তাদের কাছে বড় পরিমাণে পৌঁছাতে পারে না। এটি জেনে আপনার হোশ উড়ে যাবে যে এই তারাগুলোকে একবার প্রদক্ষিণ করতে প্রক্সিমার 5 লক্ষ থেকে 10 লক্ষ বছর সময় লাগে। এটি থেকে আপনি অনুমান করতে পারেন যে এই তারার কক্ষপথ কতটা বিশাল হবে। একটি 3 বডি সিস্টেম তখনই স্থিতিশীল থাকতে পারে যখন এদের মধ্যে একটি বস্তু খুবই ছোট হয় অথবা তাদের মহাকর্ষীয় প্রভাব খুব কম হয়। এমন পরিস্থিতিতে সেই 3 বডি সিস্টেম প্রায় একটি 2 বডি সিস্টেমের মতো কাজ করে, যার ফলে বেশি সমস্যার তৈরি হয় না। যদি সেই তৃতীয় বস্তুর মহাকর্ষীয় প্রভাবও খুব বেশি হয়ে থাকে তাহলে জিনিসগুলো জটিল হয়ে যায়। এতটাই জটিল যে অনেক সময় ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সেই সিস্টেমের ভবিষ্যৎকে অনুমান করতে পারে না। এমন পরিস্থিতিতে পুরো সিস্টেমটি অস্থিতিশীল ও বিশৃঙ্খলপূর্ণ হয়ে যায় এবং এই গ্রহ ও তারাগুলো এদিক ওদিক ছুটে বেড়াতে থাকে। ভবিষ্যতে কি হবে সে সম্পর্কে তখন কেউ জানতে পারে না। যদি এমন পরিস্থিতিতে কোনো সভ্যতা সেখানে থাকে তাহলে তাদের অবিলম্বে মহাকাশযানে বসে পালাতে হবে এবং একটি স্থিতিশীল সিস্টেম খুঁজতে হবে। এখন তারা যদি আমাদের সৌরজগতের দিকে আসে তাহলে এটি দেখে তারা খুব খুশি হবে। সূর্য শক্তিশালী মধ্যাকর্ষণ শক্তির কারণে আমাদের সৌরজগৎ বিলিয়ন বছর ধরে স্থিতিশীল আছে এবং আগামী বিলিয়ন বছর পর্যন্ত স্থিতিশীল থাকবে। তাই সেই সভ্যতা এখানে লাখ লাখ কোটি বছর পর্যন্ত থাকতে পারে, কিন্তু স্থিতিশীলতা চিরকাল বজায় থাকবে না। এমনটা মহাবিশ্বে হতে পারে না। যদি কখনো কোনো বিশাল বস্তু যেমন রক স্টার, নিউট্রন স্টার বা ছোট্ট একটি ব্ল্যাক হোল আমাদের সিস্টেমে চলে আসে তাহলে আমাদের সিস্টেম 3 বডি প্রবলেম বা এন্ড বডি প্রবলেমের মুখোমুখি হবে এবং বিশৃঙ্খলার দিকে চলে যাবে। যদি এগুলো নাও আসে তাহলেও ধীরে ধীরে আমাদের সিস্টেমের বস্তুগুলোর কক্ষপথে যে পরিবর্তন হচ্ছে সেই ভিত্তিতে এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো বিলিয়ন বছর পর এত বড় প্রভাব দেখাতে পারে যে হতে পারে আমাদের সৌরজগতও বিশৃঙ্খলা অর্থাৎ ধ্বংসের দিকে চলে যাবে এবং তখন আমাদেরও এই অনন্ত মহাবিশ্বে অন্য কোনো স্থিতিশীল সৌরজগতের সন্ধানে পালাতে হবে। ভাবুন তো এটা কতটা ভীতিকর। আমাদের নিজেদের বাড়ির ভবিষ্যৎও পুরোপুরি অনুমানযোগ্য। তাহলে এখন আপনি হয়তো বুঝতে পারছেন যে এই 3 বডি প্রবলেম কেন এতটা ভীতিকর। কিন্তু এই সমস্ত জিনিস সত্ত্বেও বিজ্ঞানীরা 3 বডি সিস্টেমকে অধ্যয়ন করতে এত কেন আগ্রহী থাকেন? এর কারণ হচ্ছে এর থেকে আমরা কক্ষপথের স্থিতিশীলতার সম্পর্কে জ্ঞান পাই। এই জ্ঞান স্যাটেলাইট এবং টেলিস্কোপগুলোকে মহাকাশে উৎক্ষেপণ করতে এবং সেগুলোকে সফলভাবে স্থাপন করতে বেশ কাজে আসে। যদি বিজ্ঞানীরা 3 বডি সিস্টেমকে সঠিকভাবে অধ্যয়ন না করতেন তাহলে আজ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাকাশে নিরাপদ রাখা প্রায় অসম্ভব হয়ে যেত। এছাড়াও 3 বডি প্রবলেম সমাধান করতে গিয়ে আমরা একটি জিনিস খুব স্পষ্ট জানতে পেরেছি, আর তা হলো খুবই ছোট্ট ও নগণ্য একটি ক্রিয়া খুব বড় ফল উৎপন্ন করতে পারে। কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে এটি অনেকবার প্রমাণিত হয়েছে যে একটি 3 বডি সিস্টেমে সামান্য পরিবর্তন হলেও তার পুরো ভবিষ্যৎ হঠাৎ করে বদলে যায়। এর কারণেই এই সিস্টেমগুলোর ভবিষ্যৎ অনুমান করা খুবই কঠিন হয়। একটি 2 বডি সিস্টেমে আমরা সাধারণ গণিত ব্যবহার করে এর অতীত এবং ভবিষ্যতের সম্পর্কে দ্রুত জানতে পারি, কিন্তু 3 বডি সিস্টেমে এমনটা করা সম্ভব হয় না। যাই হোক, বিজ্ঞানীরা এখনও এই ধারণাটিকে ভালোভাবে বোঝার জন্য ক্রমাগত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। হতে পারে ভবিষ্যতে এমন একটি সময় আসবে তখন আমরা 3 বডি সিস্টেমের আনপ্রেডিক্টেবল নেচারকে অনুমান করতে সক্ষম হব। আপনার কি মনে হয় এমনটা কি কখনো করা সম্ভব হবে? আমাকে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন এবং এর সাথে আপনি এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নেক্সট টাইম এরকম কোনো সায়েন্টিফিক আর থটফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।